আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি এশিয়া কাপ আন্ডার-17 কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় চাইনিজ তাইপের সাথে 5-0 গোলে পরাজিত হয়ে 2026 সালে চায়নায় যে ফাইনাল রাউন্ডটা অনুষ্ঠিত হবে সেটার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের 2022 সালের পরে এত বাজে পারফরমেন্স এর আগে কখনো দেখা যায় না। তাহলে অনুমান করতে পারেন যে বাংলাদেশের পাইপলাইনের অবস্থা কত খারাপ। টুর্নামেন্ট শুরুর আগ থেকে আমি বলছি যে আমাদের লেফট উইং ব্যাগে অনেক সমস্যা আছে এবং আমাদের মাঝমাঠটা একেবারেই কাজ করে না। চাইনিজ টাইপের ম্যাচের সাথে আমরা প্রথমার্ধে 2-0 গোলে পিছায় ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা আরো 3টা গোল হজম করি এবং দ্বিতীয়ার্ধে যে 3টা গোল আমরা খাই 3টা গোলই আমরা লেফট সাইড থেকে খাইছি এবং আমাদের মাঝমাঠ যে কাজ করে না সেটা বারবার বলছি যে আমাদের মাঝমাঠে যে 2টা প্লেয়ার আছে থুইনিয়ে মারমা এবং উম্মে কুলসুম তারা মোটেও মাঝ মাঠে যে দায়িত্বটা আছে সেটা পালন করতে পারতেছে না। কোচদের চোখে এই সমস্যাটা কেন ধরা পড়লো না বা কোচরা কেন এই জায়গায় রিপ্লেসমেন্ট আনার চেষ্টা করলেন না এটা আমি ঠিক বুঝতে পারলাম না। সাইফুল বারী টিটু কোচ হিসাবে কেমন একটু আলোচনা করা যাক এবং আমি আলোচনা করার পরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে উনাকে 100-তে কত মার্ক দেওয়া যায়। প্রথম যেই ম্যাচটা আমরা খেললাম জর্ডানের সাথে, যেটা আমরা 1-1 গোলে ম্যাচটা অমীমাংসিত ভাবে শেষ করলাম, সেই ম্যাচে টিটু ভাই 90 মিনিটের মধ্যে একটা প্লেয়ার সাব করাইছে। আপনার ড্রাগ আউটে যে প্লেয়ার গুলা বসে আছে তাদের স্ট্রেংথ তো আপনাকে জানতে হবে। আপনি যে প্লেয়ার গুলা নিয়ে গেছেন, আপনার কোন প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে আপনি সেই জায়গায় কোন প্লেয়ারটাকে রিপ্লেস করবেন, অন্তত পক্ষে এই জিনিসটা জানার জন্য তো আপনাকে অন্তত পক্ষে শেষ 10 মিনিট বা 5 মিনিট আপনার বেশ কয়েকটা প্লেয়ারকে সাব করার প্রয়োজন ছিল, যে আমি অল্টারনেটিভ প্লেয়ার আছে এবং সেই প্লেয়ারদের কোয়ালিটিটা কেমন। কিন্তু আপনি পুরো 90 মিনিটের মধ্যে একটা প্লেয়ারকে সাব করাইলেন। এটা কোনো নিয়মের মধ্যে আসে আমি তো কখনোই দেখি নাই যে 90 মিনিট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে মেয়েরা আছে এই মেয়েদের বয়স অনেক কম। 90 মিনিট পর্যন্ত একটা মেয়ে তাদের পক্ষে স্ট্রেংথ এবং স্ট্যামিনা ধরে রেখে খেলাটা খুব মুশকিল। আপনার উচিত ছিল সাফ করে তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া। দেখা যেত হয়তো আমরা ম্যাচের রেজাল্টটা নিয়ে বের হয়ে আসতে পারতাম। যাই হোক, আমি ওই বিষয়ে আর আলোচনা না করি। সেকেন্ড ম্যাচেও আপনি ওই একই কাজ করলেন। 85 মিনিট পর্যন্ত আপনি আপনার টিম যখন একের পর এক গোল খেয়ে যাচ্ছে এরপরে আপনি সাফ করানোর কোনো প্রয়োজন মনে করলেন না। কোন প্লেয়ারকে সাফ করে নতুন কোন প্লেয়ার নামায় খেলার মোড় ঘুরানোর কোন চেষ্টাই আপনি করলেন না। 85 মিনিটের সময় আপনি একটা সাফ করাইলেন এবং ম্যাচের 89 মিনিট মানে আর 1 মিনিট বাকি আছে, সেই সময় আপনি যে আর একটা মেয়েকে সাফ করাইলেন। তো এইটার কি মানে আছে আমি ঠিক বুঝলাম না, যে আপনি 11 জনের স্ট্যান্ডিং লাভেন ওই 11 জন দিয়েই আপনার ম্যাচ শেষ করে আসতে হবে, এইটা কোন স্ট্র্যাটেজি আপনার আমার মাথায় ঢুকলো না। এটা গেল দ্বিতীয়। এরপরে আসি যে যখন চাইনিজ টাইপে কর্নার থেকে বা ফ্রি কিক থেকে সেট পিস পাইছে, এই সেট পিস গুলা যখন চাইনিজ টাইপে নিতে যায় সেই সময় টিটু ভাই মেয়েদেরকে, আমাদের বাংলাদেশের মেয়েদেরকে জোনাল মার্কিং এ রাখে। ম্যান টু ম্যান মার্কিং না করায় জোনাল মার্কিং করাইছে। ঠিক আছে, জোনাল মার্কিং করে, অনেক কোচই জোনাল মার্কিং করায়, কিন্তু আপনার যে জোনাল মার্কিং, এই জোনাল মার্কিং তো আমি আমার লাইফে কখনো দেখি নাই। একটা স্টুপিড মার্কা জোনাল মার্কিং আপনি করাইছেন, যেটা এর আগে কখনোই আমি দেখি নাই, আমি কোনো জায়গায় দেখিনি। আপনারা কেউ কোনো জায়গায় এই জোনাল মার্কিং দেখে থাকেন ভাই একটু কমেন্ট বক্সে জানাই। এই কোচদের দিয়ে কখনো সাফের বাইরে কোনো ভালো রেজাল্ট আমরা পাই নাই। আর ইন ফিউচার আমার যতদূর ধারণা বাংলাদেশি কোচ দিয়ে আমরা কখনোই সাফের বাইরে যে ভালো রেজাল্ট পাবো না। ওই পিটার বাটলার ছিল বিধায় আমরা সাফের বাইরে যে এএফসি উইমেন্স এশিয়া কাপের ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলাম এবং এএফসি আন্ডার-20 উইমেন্স ফুটবলেরও ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলাম এবং আমার বিশ্বাস যে ফাইনাল রাউন্ডেও আমরা যে ভালো কিছু করব। তো এখন চিন্তা করার বিষয় চলে আসছে যে এই সমস্ত দেশীয় কোচ দিয়ে আমরা কত দূর যেতে পারবো বা এই সমস্ত দেশীয় কোচের আন্ডারে আমাদের টিমগুলাকে রেখে আমাদের খেলার মানগুলাকে আরো নষ্ট করব কিনা, বা আমরা যে অবস্থানে আসছে এখান থেকে আমরা আবার পিছন দিকে হাঁটা শুরু করবো কিনা। টিটু ভাই যে ডিসিশন গুলা নিছে 90 মিনিট খেলাইছে, সাফ করার চেষ্টাই করে নাই। টিটু ভাইয়ের এই ডিসিশনে মনে হয়েছে যে এইটাই বাংলাদেশের মেয়েদের শেষ টুর্নামেন্ট, এরপরে বাংলাদেশের মেয়েরা আর কোনো টুর্নামেন্ট খেলবে না। আরে ভাই, এরপরেও তো খেলা আছে, আপনার মেয়েদেরকে যাচাই করে নিতে হবে না যে এই মেয়েটা লেফট উইং এ চলে না। ধরেন একটা মেয়ে লেফট উইং এ চলে না, তার বিকল্প কি আমার সাইড বেঞ্চে আছে?
যদি থেকে থাকে ভালো কথা, যদি না থেকে থাকে তাহলে দেশে ফিরে এসে তো আমি এই গাধা পালার তো কোনো দরকার নাই, আমার তো দরকার ঘোড়া। গাধা দিয়ে আমি করবো কোচ হয়ে। তারা কেন বুঝে না যে আমার সাইড বেঞ্চে যারা আছে তাদেরকে যদি আমি পরীক্ষাই না করি আমি কিভাবে বুঝবো যে আমার রিপ্লেসমেন্টটা কেমন আছে। রিপ্লেসমেন্ট ভালো না থাকলে তো আমাকে আবার নতুন করে প্লেয়ার নিয়ে আসতে হবে। বছরের পর বছর আমি গাধা পালবো, এটা তো হইতেই পারে না। সামনে আমাদের মেয়েদের আন্ডার-20 AFC ফাইনাল রাউন্ডের খেলা আছে, উইমেন্স ন্যাশনাল টিমের AFC ফাইনাল রাউন্ডের খেলা আছে। পিটার বাটলারের নেতৃত্বে আমরা খেলতে যাব, ইনশাল্লাহ ওইগুলার রেজাল্ট ভালো হবে আশা করি। এই মাসে আমাদের ন্যাশনাল টিমের 2টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা আছে থাইল্যান্ডের সাথে। দেখা যাক এই ম্যাচে আমরা কতটুকু ভালো পারফর্ম করতে পারি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।